আসসালামু আলাইকুম। আমি এখন একটা গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আয়রন প্রোফাইল টেস্ট। প্রথমে আমাদের জানতে হবে আয়রনটা কি এবং আয়রন কেন বেশি গুরুত্বপূর্ণ। আয়রন হচ্ছে ওয়ান টাইপ অফ মিনারেল যেটা শরীরের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য দরকার হয়। আয়রন শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা হিমোগ্লোবিন তৈরি করে। আবার হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি এর ভিতরে, এবং এটা সারা শরীর জুড়ে অক্সিজেনকে পৌঁছে দেয়। আয়রন অ্যাবজর্পশন, আয়রন বেসিক্যালি অ্যাবজর্পশন হয় ডিওড্রিনাম থেকে। সাধারণত শরীরে দুই ধরনের আয়রন পাওয়া যায়। নাম্বার ওয়ান হচ্ছে হিম আয়রন, নাম্বার টু হচ্ছে নন হিম আয়রন। হিম আয়রনটা মাংসজাত খাবার থেকে উৎপন্ন হয় এবং এটা সহজেই অ্যাবজর্পশন হয়। নন হিম আয়রন এটা উদ্ভিজ্জ খাবার থেকে তৈরি হয়, যা অ্যাবজর্পশন করার জন্য অ্যাসিডিক এনভায়রনমেন্টের প্রয়োজন হয়। আয়রন ট্রান্সপোর্ট, অর্থাৎ আয়রনটা কিভাবে রক্তের মধ্যে চলে যায়। সাধারণত ইন্টেস্টিনাল সেলের ভিতরে দুইটা আয়রনের পদ আছে। একটা হচ্ছে এটা ফেরিটিন হিসেবে ব্লাডে স্টোর হয়, যেটাকে আমরা স্টোরেজ ফর্ম বলে থাকি। আরটা হচ্ছে ফেরোপোর্টিন নামক প্রোটিনের সাহায্যে এই আয়রনটা রক্তে এক্সপোর্ট হয়। এখন আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে এই আয়রন লেভেলটা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, এটার জন্য একটা অটোমেটিক কন্ট্রোল সিস্টেম আছে। হেপিসিডিন নামে একটা পেপটাইড প্রোটিন আছে যেটা লিভার থেকে তৈরি হয়। এটা ফেরোপোর্টিনকে এটা ব্লক করে দেয়, যার ফলে এই আয়রনটা রক্তের মধ্যে যেতে পারে না। এভাবেই আমাদের শরীরের মধ্যে আয়রন লেভেলটা নর্মালি নিয়ন্ত্রিত হয়ে থাকে। আয়রন ইন ব্লাড, অর্থাৎ ব্লাডের মধ্যে আয়রন গিয়ে কিভাবে সে ঘোরাফেরা করে। সে অ্যাট ফার্স্ট ট্রান্সফারেন্ট নামক প্রোটিনের সাথে বাইন্ড করে, পরবর্তীতে এই ট্রান্সফারেন্ট আয়রনটাকে বোন ম্যারোতে নিয়ে যায় এবং সেখানে আরবিসি উৎপন্ন হয়। আয়রন স্টোরেজ, অর্থাৎ এক্সট্রা আয়রন, অতিরিক্ত আয়রন এটা সঞ্চিত হয় লিভার, বোন ম্যারো এবং স্প্লিনে। এটা সেখানে ফেরিটিন বা হিমোসিডারিন রূপে সেখানে সঞ্চিত হয়ে থাকে। পরবর্তীতে আমরা ফেরিটিন লেভেল দেখে আমরা শরীরে কতটুকু পরিমাণ আয়রন আছে সেটার মাত্রা সহজে বুঝতে পারি। এখন আমি আয়রন প্রোফাইল টেস্ট করার জন্য একজন রোগীকে কি ধরনের প্রিকশন মেনটেন করতে হয় সে বিষয়ে কথা বলবো। সাধারণত অনেক সময় ডাক্তার আয়রন প্রোফাইল টেস্ট ফাস্টিং অবস্থায় করার জন্য রোগীকে অ্যাডভাইস করে থাকেন, বাট ফাস্টিং ইজ নট অলওয়েজ ম্যান্ডেটরি। কারণ ফুড ইনটেক, অর্থাৎ খাবার গ্রহণ করলে সেই খাবারের মধ্যে আয়রন থাকে, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। ওই অবস্থায় ওই পেশেন্ট থেকে ব্লাড স্যাম্পল গ্রহণ করে যদি ল্যাবরেটরিতে টেস্ট করা হয়, সেক্ষেত্রে টেস্ট রেজাল্ট অ্যাফেক্টেড হয়, অর্থাৎ প্রপার টেস্ট রেজাল্ট পাওয়া যায় না। আবার এই টেস্ট করার আগে অনেক সময় ডাক্তার রোগীকে কিছু সার্টেন মেডিকেশন এবং আয়রন সাপ্লিমেন্ট যদি রোগী গ্রহণ করে থাকে সেগুলো থেকে বিরত রাখার পরামর্শ দিয়ে থাকেন। এখন আমরা কোন সময়ে এই টেস্টটি করলে সঠিক রেজাল্ট পাবো। আয়রন লেভেলটা শরীরের মধ্যে বিভিন্ন সময় এর ফ্লাকচুয়েশন ঘটে। সাধারণত মর্নিং লেভেলে এটা হাইয়েস্ট লেভেলে থাকে অ্যান্ড গ্রাজুয়ালি ডিক্লাইনিং ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং, অর্থাৎ বিকালবেলায় এবং সন্ধ্যাবেলায় এই আয়রন লেভেলটা কমে যায়। তাই আমরা বলতে পারি মর্নিং ইজ দ্য বেস্ট টাইম টু রিফ্লেক্ট আয়রন লেভেল স্ট্যাটাস অফ আ পেশেন্ট ফর মোর অ্যাকিউরেট রেজাল্টস। সাধারণত ল্যাবরেটরিতে আয়রন প্রোফাইল টেস্ট করার জন্য রোগীর থেকে হোল ব্লাড রেড টিউবে সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই ব্লাডটিকে ল্যাবরেটরিতে সেন্ট্রিফিউজ করে সেখান থেকে সিরাম নিয়ে বিভিন্ন বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার ব্যবহার করে এই টেস্টটি পারফর্ম করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে এই টেস্টের রেজাল্ট পাওয়া যায়। আয়রন প্রোফাইল টেস্টের মাধ্যমে আমরা চারটা প্যারামিটার সম্পর্কে ধারণা পেতে পারি। একটা হচ্ছে সিরাম আয়রন, টিআইবিসি এবং ট্রান্সফারেন্ট স্যাচুরেশন, আর একটা হচ্ছে সিরাম ফেরিটিন। প্রথমে আসি সিরাম আয়রন, অর্থাৎ রক্তে থাকা ফ্রি আয়রন। রক্তের মধ্যে মোট কতটুকু পরিমাণ আয়রন রয়েছে তা জানার জন্য সিরাম আয়রন টেস্টটি করা হয়ে থাকে। এর নর্মাল রেঞ্জ হচ্ছে 60 to 170 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার,
অর্থাৎ এই নর্মাল রেঞ্জের চেয়ে যদি বেশি হয়ে থাকে তখন আমরা ধরে নেই যে আয়রন ওভারলোড কিংবা হিমোলাইটিক অ্যানিমিয়া বা লিভার প্রবলেম। যদি এই নর্মাল রেঞ্জের থেকে কম হয় সেক্ষেত্রে আমরা ধরে নিই আয়রন ডেফিসিয়েন্সি অথবা ক্রনিক কোনো ডিজিজ বা ব্লিডিং হচ্ছে বলে ধরে নেওয়া হয়। সেকেন্ড হচ্ছে টিআইবিসি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, অর্থাৎ ট্রান্সফারেন্ট কতটুকু খালি। ট্রান্সফারেন্ট হচ্ছে কি আয়রন বহন করার জন্য একটা প্রোটিন। আমরা যদি সহজভাবে একটু বুঝতে চাই, ধরুন একটা ট্রেনের মধ্যে যাত্রীবাহী বগি এবং মালবাহী বগি দুটাই রয়েছে। এখন ওই ট্রেনের পুরো অংশ জুড়ে কতটুকু অংশ যাত্রী বহনের জন্য অ্যাভেলেবেল আছে সেটাই হচ্ছে কি টিআইবিসি। অ্যাজ লাইক ট্রান্সফারেন্ট, এটার মধ্যে কতটুকু অংশ আয়রন বহনের জন্য অ্যাভেলেবেল আছে অর্থাৎ কতটুকু অংশ ফাঁকা আছে সেটাই হচ্ছে কি টিআইবিসি। এর নর্মাল রেঞ্জ হচ্ছে 250 টু 450 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। এর যদি বেশি হয় সেক্ষেত্রে ধরে নেব আমরা আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি অর্থাৎ ওই ট্রান্সফারেন্টের মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে, সে আরও আয়রনকে ধারণ করতে চায়। আর যদি কম হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব আয়রন ওভারলোড, অর্থাৎ তার মধ্যে আর কোনো জায়গা নেই, অর্থাৎ সে আর আয়রনকে ধারণ করতে চায় না। তারপর আসি ট্রান্সফারেন্ট স্যাচুরেশন, অর্থাৎ আমরা যদি ওই ট্রেনের উদাহরণ দেই যে আসলে ওই ট্রেনের মধ্যে কতগুলা বগি যাত্রী বহন করার জন্য কাজ করছে। একইভাবে ট্রান্সফারেন্টের অনেক ধরনের ট্রান্সফারেন্ট থাকে। এই ট্রান্সফারেন্টের মধ্যে কয়টা ট্রান্সফারেন্ট আয়রন বহনের কাজে নিযুক্ত সেটা জানার জন্য আমরা ট্রান্সফারেন্ট স্যাচুরেশনটা করে থাকি। এর নর্মাল ভ্যালু হচ্ছে 20 to 50%, 20 to 50%। কম হলে আমরা ধরে নেই যে আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ লেস দেন 15% হলে আমরা ধরে নেই আয়রন ডেফিসিয়েন্সি, আর মোর দেন 50% হলে আমরা ধরে নেই আয়রন ওভারলোড অথবা ক্রনিক ডিজিজ। এখন এই ট্রান্সফারেন্ট স্যাচুরেশন আমরা কিভাবে বের করব, এটার একটা ক্যালকুলেশন রয়েছে। টোটাল আয়রনকে আমরা যদি টিআইবিসি দিয়ে ভাগ দেই, এবং একে যদি আমরা 100 দিয়ে গুণ দেই তাহলে আমরা ট্রান্সফারেন্ট স্যাচুরেশন পাবো। এখন আমরা আসি সিরাম ফেরিটিন, অর্থাৎ সিরাম ফেরিটিনটা হচ্ছে কি রক্তের মধ্যে কতটুকু আয়রন স্টোর আছে, অর্থাৎ ফেরিটিন হিসেবে স্টোর থাকে, এইটুকু জানার জন্য আমাদের কি হবে সিরাম ফেরিটিন টেস্টটা করা হয়ে থাকে। এটা সাধারণত মেলের ক্ষেত্রে এটা বেশি হয়, অর্থাৎ 30 to 450 ন্যানোগ্রাম পার মিলিলিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে এটা হয় 13 to 150 ন্যানোগ্রাম পার মিলিলিটার। এই সিরাম ফেরিটিন যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আয়রন ওভারলোড অথবা বিভিন্ন ধরনের ইনফেকশন, ইনফ্লামেশন বা ক্রনিক ডিজিজ। আর যদি সিরাম ফেরিটিন এর পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে, এই প্যারামিটারগুলোর মধ্যে সিরাম ফেরিটিন হচ্ছে আর্লি অ্যান্ড সেনসিটিভ মার্কার। এটা বিভিন্ন ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশনে এটা বেড়ে যেতে পারে, এমনকি আয়রনের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু এই সিরাম ফেরিটিন এর পরিমাণটা বেড়ে যেতে পারে, যার কারণে এটাকে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট বলা হয়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।